আজকে আমরা 46তম বার্ষিক সাধারণ সভায় স্টুডেন্ট হেলথ হোমে আমরা মিলিত হয়েছি। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার এখানে আমাদের পেনশনার ও পারিবারিক পেনশনারদের 27 দফা জরুরি দাবি এবং সাধারণ দাবি 8 দফা সাধারণ দাবি এবং 7 দফা স্থানীয় দাবি, এই দাবিগুলি নিয়েই আমাদের এই 46তম বার্ষিক সাধারণ সভা আলোচনা চলছে। আমাদের এই সাধারণ সভাতে সারা রাজ্যের 26টি ইউনিট থেকে প্রতিনিধিরা এসেছেন এবং আমাদের আগরতলা শহরতলির 10টি জোনাল কমিটি থেকে প্রতিনিধিরা এসেছেন। এখানে 225 জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই 46তম বার্ষিক সাধারণ সভায়। আমাদের এই বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে আমাদের যে পেনশনার ও পারিবারিক পেনশনারদের অধিকার, আজকে কেন্দ্রীয় সরকার আইন করে আমাদের অর্জিত যে ডিফাইন বেনিফিট অফ পেনশন রুল, সেই পেনশন রুলকে বাতিল করে কন্ট্রিবিউটরি পেনশন আইন এখানে চালু করছেন, যার মধ্যে দিয়ে পেনশনার এবং পারিবারিক পেনশনার এবং রাজ্যের শিক্ষক কর্মচারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই নিয়ে আমরা এর আগেও রাজ্য সরকারের কাছে আমরা আমাদের প্রতিবাদ সেখানে সংগঠিত করেছি। আমরা দাবি করেছি যে ডিফাইন বেনিফিট অফ পেনশন রুল পুনঃ চালু করতে হবে, কারণ পেনশনাররা যেমন এই চাকরির পরে শিক্ষক কর্মচারীরা পেনশনে আসার পর তার যে অধিকার, সে অধিকার সে পুনরায় ফিরে পেতে পারে, তার জন্য আমাদের এই দাবি সেখানে রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন ইতিমধ্যে গঠন করেছেন এবং তার যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে তাতে পেনশনার এবং পারিবারিক পেনশনারদের যে পেনশন রিভিশন করার যে রীতি ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের 46তম বার্ষিক সাধারণ সভায় প্রতিটি প্রতিনিধি এই বিষয়ের উপর আলোচনা করে প্রতিবাদ সংগঠিত করেছেন। আমরা এই কেন্দ্রীয় সরকারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে পেনশনারদের বাদ দেওয়া হয়েছে, তার রিভিশনে তাকে যুক্ত করার জন্য আমরা দাবি করেছি। ষোড়শত্ব কমিশনের কাছে আমরা বলেছি যে পেনশনাররা 22% ডিআর সেখানে কম পাচ্ছেন, সেই ডিআর যাতে দিতে পারে তার জন্য অর্থ বরাদ্দ করা। পেনশনারদের ন্যূনতম পেনশন 9,000 টাকা করার ক্ষেত্রে যে টাকার দরকার সেগুলি দেওয়ার জন্য আমরা ষোড়শত্ব কমিশনের কাছে দাবি করেছি এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা সেই দাবি সেখানে করেছি। আমরা দেখেছি যে 31শে ডিসেম্বরের মধ্যে এই বিষয়গুলি সুরাহা না করলে পেনশনার ও পারিবারিক পেনশনার বা যারা শিক্ষক কর্মচারী তাদের যে ডিআর বা তাদের যে ন্যূনতম যারা পেনশন সেটা চিরতরে হারিয়ে যাবে। এই জন্য আমরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎকারের আবেদনও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমরা আমাদের জরুরি 8 দফা দাবির ভিত্তিতে 11ই নভেম্বর আমরা রাজ্য জুড়ে আমরা পথসভা এবং লিফলেট এবং পোস্টারিং আমরা সেখানে করেছি। আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিট থেকে সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেখানে মেমোরেন্ডাম এবং 8 দফা দাবি সেখানে তুলে ধরা হয়েছে। আমরা কেন্দ্রীয়ভাবেও আমাদের ওরিয়েন্ট কমিউনিটিতে ব্যাপক অংশের পেনশনার ও পারিবারিক পেনশনারদের উপস্থিতিতে পথসভা করেছি এবং সেই পথসভা থেকে আমরা মেমোরেন্ডাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করে দিয়েছি। আমাদের 22% যে ডিএ এখনও পাচ্ছি না, সেটা অবিলম্বে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি। আমরা মেডিকেল অ্যালাউন্স বৃদ্ধি করার জন্য আমরা দাবি করেছি, কারণ যে দ্রব্যমূল্য বা ওষুধের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেখানে এই 500 টাকা মেডিকেল অ্যালাউন্স দিয়ে সেখানে চলে না। কাজে আমাদের এই মেডিকেল অ্যালাউন্স বৃদ্ধি করার জন্য আমরা দাবি করেছি। আমরা জিবি, আইজিএম এবং ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে জিরিয়াট্রিক ওয়ার্ড সৃষ্টি করে যে যারা বয়স্ক লোক রয়েছেন, প্রবীণ রয়েছেন, তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা সেখানে জিরিয়াট্রিক ওয়ার্ড এর জন্য আমরা দাবি করেছি। টিটিআইডিসিতে যে সমস্ত
কর্মচারীরা কাজ করেন, রিটায়ারমেন্টে যাওয়ার পর তারা পেনশন পাচ্ছেন না। এই পেনশন অবিলম্বে দেওয়ার জন্য আমরা সেখানে দাবি করেছি। আমরা টিটিআইডিসির হোমরুম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছি। আমরা বলেছি যে টিটিআইডিসির যে সমস্ত কর্মচারী পেনশনে যান তাদের লাইফ সার্টিফিকেট স্থানীয় তাদের যে ব্যাংক রয়েছে সেখানে তাদেরকে দেওয়ার জন্য সেই সুযোগ দেওয়ার জন্য আমরা দাবি করেছি। আমরা মুখ্যমন্ত্রীর আরোগ্য যোজনায় আমরা লক্ষ্য করেছি যে সেখানে পেনশনার ও পারিবারিক পেনশনারদের কোনো স্থান রাখা হয়নি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই পেনশনার ও পারিবারিক পেনশনারদের আরোগ্য যোজনায় যুক্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি। এটা সুপ্রিম কোর্টের যে রায় 128 মাসের মধ্যে পেনশনার ও পারিবারিক পেনশনারদের কম্পিটিশন এর টাকা কেটে নেওয়ার যে নির্দেশ সেটা আমাদের রাজ্যেও বলবৎ করার জন্য আমরা সেই দাবি সেখানে তুলে ধরেছি এবং সেই দাবি সেখানে আমরা রেখেছি। কিন্তু উৎসবের অনুদান বৃদ্ধি করার জন্য আমরা সেখানে দাবি করেছি। পেনশনারদের অফিসে যে হয়রানি চলছে তাকে বিশেষ তাকে অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ দেওয়ার জন্য সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি। বিশেষ করে আমাদের স্থানীয় যে দাবিগুলো রয়েছে, আমাদের পেনশনারদের দাবির সঙ্গে সঙ্গে যেমন ফুটপাথগুলো যাতে জনগণের চলাফেরার সুযোগ থাকে তার জন্য সেখানে সেই ব্যবস্থা করার জন্য বলেছি। আমাদের এই রাজ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবাকে সুস্থ করার জন্যে আরও সমৃদ্ধ করার জন্য এইমস হাসপাতালের ন্যায় একটা শাখা এখানে করার জন্য আমরা দাবি করেছি, যাতে এই রাজ্যের সাধারণ মানুষ, শিক্ষক, কর্মচারী সবাই যাতে স্বাস্থ্য পরিষেবাটা সেখানে পেতে পারে তার জন্য সেখানে আমরা দাবি করেছি। আমাদের দীর্ঘ যে দাবি বা আমাদের যে জরুরি দাবিগুলোর ভিত্তিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার চেষ্টা করছি, বারবার অনুরোধ করছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য, সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার জন্য। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয়, অদ্য অবধি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথাগুলো শোনার কোনো সুযোগ দেননি। আমরা রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরেও এই পেনশনারদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেছি, যাতে সেখানে সুরাহা করার ব্যবস্থা নেওয়া হয়। এই নিয়ে আমাদের গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা সারা রাজ্যের সেখানে লড়াই চলছে, আন্দোলন চলছে। আমাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা বৃহত্তর লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলো আমরা পূরণ করব। এটাই হলো আমাদের 46তম বার্ষিক সাধারণ সভার মূল দৃষ্টিভঙ্গি। এখানে আমাদের সাব ডিভিশন থেকে নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন। আমাদের 10টা জোনাল কমিটির থেকে আমাদের কোঠাভিত্তিক আমরা প্রতিটি জোনালে 15 জন করে প্রতিনিধি দিয়েছি। আমরা টোটাল আমাদের প্রতিনিধি ছিল 238 জন, তার মধ্যে 225 জন উপস্থিত হয়েছে। আমার নাম বাদল বৈদ্য, গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বর্তমানে সেই পরিস্থিতি আছে। 2018 পরে খয়েরপুর ইউনিটের কোনো কাজকর্ম করা সম্ভব হয় নাই, সেখানে পুরাপুরি বন্ধ ছিল। আমি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমি যখন মেম্বারশিপ নিলাম তখন আমাদের জিএস এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট নারায়ণদা, হারান্দা এবং ভাস্কর দেববর্মা এবং নতুন দল মিলে আমাকে বলল যে তোমাকে এই দায়িত্বটা এখন খয়েরপুরে নিতে হবে। তখন আমি পরবর্তী সময়ে এখানে 25 জনকে নতুন মেম্বারশিপ করি এবং আরো কিছু পুরানো কয়েকজনকে নিয়ে আমরা এই কেন্দ্রীয় কমিটির অফিসে আমরা কিন্তু গত 29/7/2025 আমাদের এই খয়েরপুর ইউনিটটাকে আমরা পুনর্গঠন করেছি। তাহলে বুঝতে পারতেছেন ব্যাপারটা কি। 2018 পরে আমরা বাড়িঘর থেকে বাড়িতে বাজারে যেতে পারছি না, এরকম একটা পরিস্থিতি ছিল। এখন কিছুটা কম আছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হবে। এই যে 19/7/2025 আমরা এখানে আমাদের খয়েরপুর ইউনিট করলাম, তারপরে কিন্তু এলাকাতে একটিও এখন পর্যন্ত আমাদের ইউনিটের কোনো সভা করা সম্ভব হয় না। যাই হোক, আমাদের পূর্ববর্তী যে
সভাপতি ছিলেন উনি তো এক্সপায়ার করছেন, এবং বর্তমানে যে সভাপতি আছেন উনি আগে সম্পাদক ছিলেন, উনি অসুস্থ, উনি আসতে হয়তো পারছেন না। আমরা 3 জন আমরা এখানে আছি। তো আমরা এইভাবে কাজ করতে আগে কতটুকু প্রবীণ পত্তন যত প্রবীণ তত আমি জানি না। 5 কোটি মতো নিতে আমি শুনছি, তবে আমি গত মাসে গত যে ইয়েটা আছে এখানে 10 কোটি নিয়েছিলাম, আজকে আমি 15 কোটি নিয়েছি। এইগুলো আমার পত্রিকার ইয়ে। হ্যাঁ, তো আশা করি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটি থেকে যে সিদ্ধান্তগুলি যায়, আন্দোলন কর্মসূচিগুলি, এইগুলি আমরা পত্রিকা কেন্দ্রীয় কমিটির আমরা আগরতলায় বেশিরভাগ এটা আমরা পালন করি এবং অ্যাটেন্ড করি। তো ভবিষ্যতে কেন্দ্রীয় কমিটির যে সমস্ত সিদ্ধান্ত যাবে এইগুলি আমরা ইউনিট যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো অ্যাটেন্ড করার এবং পালন করার, এবং সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি মন্ডলী, উপস্থিত সাথী সকলকে আমি আমপুর ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন জানাই, নমস্কার জানাই। সঙ্গে সঙ্গে আজকের এই সম্মেলনে তার সাধারণ সভায় যে প্রতিবেদন এবং প্রস্তাব সমূহ আইনের সবগুলোকে ইউনিটের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাই। আমাদের আমপুর ইউনিট তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছিল 5/1/2011। সেই থেকে ইউনিট চলছে। আর ইউনিটের সদস্য সংখ্যা আগে ভালো ছিল এবং ধীরে ধীরে কমতে কমতে এখন 122। এর মধ্যে 15 থেকে 20 জন প্রায় অচল অবস্থা, বার্ধক্যজনিত অবস্থা, কোনো কাজ করতে পারেন না। এর মধ্য দিয়ে আমরা এই ইউনিটকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইউনিটের সাব কমিটি 3টার মধ্যে 2টা মোটামুটি চলছে আছে, আর একটা প্রায় নাই বললেই চলে। আর পরিস্থিতির কারণে অনেকটা আমাদের পিছিয়ে দিয়েছে। এবছরের নতুন সদস্য সংখ্যা আমরা করেছি মাত্র 5 জন, আর সভা হয়েছে 4টি। আর গত সাধারণ সভা আমরা করেছি 8/3/2025 এবং সেখানে উপস্থিত ছিল 22 জন। আমরা গত 11ই নভেম্বর 2025 রাজ্যভিত্তিক যে আন্দোলন কর্মসূচি হয়েছিল কেন্দ্রভিত্তিক, ওখানে আমরা অংশগ্রহণ করেছি 12 জন। এছাড়া কেন্দ্রীয় কমিটির বর্ষব্যাপী ক্যালেন্ডার কর্মসূচি অনুযায়ী প্রতিষ্ঠাতা দিবস, বিশ্বপ্রবীণ দিবস, স্বাধীনতা দিবস, বিভিন্ন কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে কেন্দ্রীয়ভাবে আমরা অংশগ্রহণ করে থাকি। আমি ইউনিটের পক্ষ থেকে প্রতিবেদনের পর দুটো জিনিস আমি লক্ষ্য করেছি। আমরা মনে করি যে অত্যন্ত সেন্সিটিভ 2টা জিনিস। সেটা একটা হচ্ছে ডিআর, মহার্ঘ রিলিফ, এবং 2 নম্বরটা হচ্ছে চিকিৎসা ভাতা। বরাবরই আমরা লক্ষ্য করি যে চিকিৎসা ভাতা এটা একটা ফিক্সড হয়ে আছে 500 টাকা। সেই মানদাতার আমল থেকে চলছে, এখনো চলছে। আমাদের দাবি দেওয়াও চলছে আদায় করার জন্য। আর মহার্ঘ ভাতা যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আমরা দেখতে পাই, সর্বনিম্ন মহার্ঘ ভাতা আমরা পাই মাত্র 36%, 22% এখনো বাকি। এই 2টা সেন্সিটিভ বিষয়। আমরা মনে করি এই সরকারটা বধির, কানে কম শুনে, এদেরকে শোনাতে গেলে পর বজ্র কণ্ঠস্বরের দরকার। কাজেই বৃহত্তর কর্মসূচি ছাড়া, আন্দোলন ছাড়া এই দাবিগুলি আদায় করা সম্ভব নয়। কাজেই এই সামান্য বক্তব্যটুকু শেষ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রস্তাবটা হচ্ছে এরকম: রেজলিউশন ফর ইনক্লুশন অফ পেনশন ডিভিশন as terms of reference of 8th Central Pay Commission and review of Finance Act
2025, where discrimination made amongst the pensioners as a general principle. তাহলে এখানে বিষয় দুইটা, বিশেষ করে আমাদের কলকাতার প্রতিনিধি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছেন, সঙ্গে ওনার কিছু ডকুমেন্টস ছিল, তো আমারও কিছু ডকুমেন্ট ছিল, আমি আসলে প্রয়োজন মনে করি আনিনি, কারণ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা যাবে না। তো যাই হোক, প্রস্তাবের প্রেক্ষিত কিছুটা আলোচনা না করলে হয়তো প্রস্তাবটা আপনাদের কাছে ততটা সহজভাবে বোধগম্য হবে না। এখানে দুটো বিষয় আছে, এক পে কমিশনের টার্মস অফ রেফারেন্স, এখানে পেনশনারদের পেনশন রিভিশন সম্পর্কে কোন রকম সেভাবে টার্মস অফ রেফারেন্সে রাখা হয়নি, বরং নন কন্ট্রিবিউটিং পেনশন ফান্ড যেটা, সেটা সম্পর্কে বলা আছে অন্যভাবে। তো আমরা দেখেছি ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন যেগুলো আছে, সেগুলো মূলত রেলওয়ে, পিএনটি, আবগারি, এরকম বিভিন্ন দপ্তর ভিত্তিক সংগঠন, তারা এই সেন্ট্রাল পে কমিশনের পেনশন সম্পর্কে যে উল্লেখ করা হয়নি সেই বিষয়ে তারা প্রতিবাদ করেছেন। এবং অল ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন, তারাও ওই ব্যাপারে স্টেটমেন্ট করেছেন। সবাই বক্তব্য একটাই, সেটা হচ্ছে অষ্টম পে কমিশনের টার্মস অফ রেফারেন্সে পেনশন রিভিউর ব্যাপারটিকে ইনক্লুড করতে হবে। আমরাও, যদিও আমাদের সম্পাদকীয় প্রতিবেদনও একটা সংযোগ ছিল, আমরাও এই দাবি করছি যে অষ্টম পে কমিশনের টার্মস অফ রেফারেন্সে পেনশন রিভিশনের ব্যাপারটাকে রাখতে হবে, যুক্ত করতে হবে, বিবেচনার মধ্যে আনতে হবে। এখন আপনাদের বা আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেন্ট্রাল এই পে কমিশন, তো ওদের পে কমিশনের রিভিশনের সম্পর্কে স্টেট গভর্নমেন্ট পেনশনারদের সম্পর্কটা করছে। আমরা এখানে যারা আছি সবাই আমরা জানি, আমাদের রাজ্যে ইতিমধ্যে ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন, সপ্তাহ না হলেও আংশিকভাবে হলেও এখানে, অর্থাৎ পে স্ট্রাকচারটা এখানে আছে, পেনশনের যে সুপারিশ সেটাও এখানে আমরা এভেক্ট করছি, আমাদের রাজ্যে এটা চালু আছে। আমরা এটা জানি ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই পে কমিশন পেনশন সংক্রান্ত কোন রকম রিভার্স সিদ্ধান্ত নেয়, সুপারিশ করে, বা পেনশন না দেওয়ার পক্ষে, কম দেওয়ার পক্ষে, বা কিভাবে দেওয়ার পক্ষে, দিয়ে না দেওয়ার পক্ষে, নানা যে কোনো রকম একটা সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসতে পারে, সে আশঙ্কা আমরা করছি। এবং সেটা যদি হয় তাহলে পরদিনেই আগরতলা বা ত্রিপুরা গভর্নমেন্ট, এবং আমি ত্রিপুরা কেন বলবো, সারা রাজ্যের সমস্ত রাজ্য সরকারি হয়তো এটা ইমপ্লিমেন্ট করবেন। কাজেই আমরা শঙ্কিত আজকের এই সাধারণ সভায় বিষয়টি আমরা এখানে আলোচনা করব। সঙ্গে আমাদের একটা ব্যাপার আছে, আমরা একটা মামলা করেছি হাইকোর্টে, ওই 25 বছর যারা চাকরি করেছেন অথচ ফুল পেনশন পাননি, পে কমিশনের রিকমেন্ডেশন এবং আরোপি অনুযায়ী 25 বছর চাকরি করলে তার ফুল পেনশন পাওয়ার কথা, কিন্তু একটা অংশকে দেওয়া হয়নি 2006 থেকে 9 পর্যন্ত যারা রিটায়ারমেন্টে গেছেন। তারপর থেকে আবার যারা 25 বছর চাকরি করে পেনশনে যাচ্ছেন তারা কিন্তু সবাই ফুল পেনশন পাচ্ছেন। তাহলে এখানে ডিসক্রিমিনেশন তৈরি করা হলে